ইতিহাসের ঘটনাবলীর পরতে পরতে লুকিয়ে থাকে মহান মানুষদের অনেক অনালোচিত উজ্জ্বল কাহিনী, যা আমাদের জীবনকে, আমাদের চেতনাকে ভাস্বর করে তোলে আজও, আমাদের পথ চলাকে প্রাণিত করে প্রতিপলে। তেমনি বিস্তৃত প্রায় এক অসাধারণ ঐতিহাসিক ঘটনা আমাদের আজকের উপস্থাপনার উপজীব্য। হুগলি জেলার তারকেশ্বর মন্দির ঘটনার কেন্দ্রস্থল। কাল পরাধীন ভারতবর্ষের 1924 সাল। পাত্র জাগরে তরুণ, জাগরে ছাত্রদল, শত উচ্চারিত ঝর্ণা ধারার প্রায় জাগো প্রাণ চঞ্চল। ভেদ বিভেদের গ্লানির কারা প্রাচীর, ধূলিসাৎ করি জাগো উন্নতশীল। জবাক শঙ্কাশ জাগে বীর, বিধি নিষেধের ভাঙো ভাঙো অর্গল। ধর্ম বর্ণ জাতির ঊর্ধ্বে জাগরে নবীন প্রাণ। তোমার অভ্যুদয়ে হোক সব বিরোধের অবসান। সংকীর্ণতা ক্ষুদ্রতা ভোলো ভোলো, সকল মানুষে ঊর্ধ্বে ধরিয়া তোলো। তোমাদের চাহে আজ নিখিল জনসমাজ, আনো কেন দ্বীপ এই তিমিরের মাঝ। বিধাতার সম জাগো প্রেম কে চিত্তরঞ্জন ভেতরে আসবো নাকি? চিত্তরঞ্জন দাসের গলা মনে হচ্ছে। কে দাস সাহেব? সোজা ভেতরে চলে আসুন। আমার তো অবারিত দ্বার, দরজা খোলাই আছে, শুধু ভেজিয়ে রেখেছি। সোজা ঠেলে চলে আসুন। আমার কি সৌভাগ্য, স্বয়ং দাস সাহেবের পদধূলি আমার এই সামান্য গৃহে। বসুন বসুন, আপনিও বসুন। আপনি তো আসানসোলের স্বামী বিশ্বানন্দ না? শ্রমিক সংগঠন করেন। বসুন বসুন। আমার ঘরটা যা অগোছল হয়ে রয়েছে, একটু কষ্ট করে বসুন। এই বই খাতাগুলো একটু সরিয়ে, ওই বাদ্যযন্ত্রটা থাক কবি থাক, আমরা সব সরিয়ে বসার জায়গা করে নিচ্ছি। তোমার আর ঘর গোছাতে হবে না, নিজেকেই তো গোছালে না কোনোদিন। দাস সাহেব, তা আপনি ঠিকই বলেছেন। তারপর বলুন, সুদূর কলকাতা থেকে এত সকালে হঠাৎ হুগলিতে, তাও আবার স্বামী বিশ্বানন্দকে নিয়ে? কিছু হয়েছে কি না? বলছি আগে তুমি বলো, জেল থেকে ছাড়া পেয়ে শরীর স্বাস্থ্য এখন কেমন আছে? আগের থেকে একটু ভালো। আসলে জেলে অতদিন অনশন ভোট করে এই ইংরেজদের পোষা পুলিশের অত্যাচারে শরীরটা একটু ভেঙে গেছিল। এখন অবশ্য ভালো আছে। জানেন তো দাস সাহেব, জেলে বসে যেদিন কবিগুরুর নিজের হাতে সই করা, আমাকে উৎসর্গ করা বাসন্তী কাব্যগ্রন্থটা পেলাম, আমার সে কি আনন্দ! সেদিন সব কষ্ট যেন বসন্তের হাওয়ার পরশে কোন জাদু বলে দূর হয়ে গেল। কাজীদা, শুনেছি কবিগুরু নিজে আপনাকে টেলিগ্রাম করে অনুরোধ করার পরেই আপনি জেলের মধ্যে অনশন ভঙ্গ করেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কবিগুরু লিখে পাঠালেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস হিম। আর ইংরেজরাও ইতিমধ্যে বাধ্য হয়ে আমাদের সব দাবি মেনে নিল। যাক সে কথা। বলুন দাস সাহেব, কি উদ্দেশ্যে আগমন? কবি, একটা খুব বড় দুষ্কর্ম আর অন্যায় ঘটনা ঘটেছে এই হুগলিতে। হুগলির কোথায়? তারকেশ্বরে, বাবার মন্দিরে। সে কি হয়েছে? এই বিশ্বানন্দই কলকাতায় আমার বাড়িতে গিয়ে আমাকে সব কিছু জানায়। ও ঘটনার সাথে অনেকটা প্রত্যক্ষভাবে যুক্ত। কি হয়েছে বিশ্বানন্দ? সবটা খুলে বলো তো। বলছি কাজীদা, ব্যাপারটা সাংঘাতিক। আপনি তো জানেন, হুগলি জেলার হরিপালের রামনগরের রাজা ভাড়ামল্ল তারকেশ্বরের মন্দিরের উন্নয়ন আর জনসেবার জন্য বিরাট সম্পত্তি দান করে গেছেন। তা প্রায় কম বেশি 1023 বিঘে জমি তো হবেই। সেই জমি থেকে বার্ষিক আয় লক্ষ লক্ষ টাকা। এছাড়া সোনা দানা অন্যান্য তৈজসপত্রের ভাণ্ডারও বিরাট। হ্যাঁ, সে তো হবেই। মন্দিরের বিশাল ধনসম্পত্তি আছে, তার উপরে লক্ষ লক্ষ ভক্তদের আগমন হয়। তারাও বহু অর্থ, সোনা দানা আরও নানা জিনিস দান করে। হ্যাঁ, ঠিকই বলেছেন। তো আমি বর্ধমানে থাকলেও প্রায় হুগলিতে আসি।
মানুষের কাছ থেকে মন্দিরের বর্তমান মহন্ত সতীশচন্দ্র গিরি সম্পর্কে বহু অভিযোগ কানে আসে। যেমন এই সমস্ত ধনসম্পত্তি মন্দিরের এবং জনগণের সেবায় ব্যয় না করে সমস্তটাই আত্মসাৎ করছে মহন্ত নিজে। সে বিরাট বিলাসবহুল জীবনযাপন করে। হ্যাঁ কবি, কলকাতায় বসেও আমি এসব অভিযোগ কিছু কিছু শুনেছি। আচ্ছা, তাই নাকি? শুধু তাই নয়, কদিন আগে আমি তারকেশ্বরে গিয়েছিলাম। সেখানে গেলে আমি যেখানে থাকি সেই বাড়িতে পরের দিন ভোরবেলা মন্দিরের এক যুবতী সেবাদাসী এসে হাজির। সে কেঁদে আমার পা জড়িয়ে ধরল। কি হয়েছে জিজ্ঞাসা করতে সে কাঁদতে কাঁদতে বলল, রাতে মহন্ত তাকে মন্দিরের কাজে হঠাৎ দরকার বলে ডেকে পাঠায়। তারপর আপনি আমাকে ডেকেছেন? আরে এসো এসো, বাইরে দাঁড়িয়ে কেন, ঘরের ভেতরে এসো। বাবার মন্দিরের একটা বিশেষ কাজে তোমাকে দরকার। এ কি বাবা, দরজা বন্ধ করছেন কেন? ব্যাপারটা গোপনীয়, তাই বসো, আমার আমার পালঙ্কে এসে বসো। ঠিক আছে বাবা, আপনি বলুন। এ কি করছেন আপনি? দয়া করুন, আমাকে ছাড়ুন। আরে আমি তো দেবতারই অংশ, আমি ছুঁলেই তোমার পুণ্য। আমার ক্ষমতা তুমি জানো। চুপ করে আমাকে সন্তুষ্ট না করলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। আর যদি সন্তুষ্ট করতে পারো, সোনা গয়না টাকা পয়সা। কি করছেন? আমাকে ছাড়ুন, দয়া করুন। আমি টাকা পয়সা চাই না, বাবার সেবায় নিজেকে নিবেদন করেছি। চুপ, একদম চুপ। কি করছে? একদম চিৎকার নয়, খুন করে ফেলবো। কেউ নেই, কেউ তোর বাঁচাতে আসবে না। কবি, এই হচ্ছে ঘটনা। শয়তান ভণ্ড প্রতারক ধর্মের নামে ক্ষমতার জোরে অধর্ম করে বেড়াচ্ছে। দাস সাহেবের একটা উপযুক্ত শাস্তি হওয়া উচিত। এত বড় ঘটনা ঘটে গেল, কোনো প্রতিবাদ কি হয়েছে? গ্রামের মানুষ কি কিছু প্রতিবাদ করেনি? গ্রামের মানুষ সকলেই প্রচণ্ড ক্ষিপ্ত, কিন্তু সামনাসামনি কেউ কিছু বলতে পারছে না। ইংরেজ শাসক, এলাকার জমিদার সকলেই মহন্তর এই বদমাইশিকে সমর্থন করে চলেছে। আর মহন্তর নিজের আছে বিরাট লেঠেল বাহিনী। লেঠেলদের সর্দারের নাম সত্য বন্দ্যোপাধ্যায়। সত্য সর্দার বলে লোকে ডাকে। সে এক ভয়ঙ্কর অত্যাচারী লোক। মহন্তের নির্দেশে লুটতরাজ, আগুন লাগানো, খুন, দাঙ্গা এমন কোনো কুকর্ম নেই যা সে করেনি। প্রতিবাদের কথা বলছো? এই বিশ্বানন্দই তো প্রতিবাদকে রুখে দাঁড়িয়েছিল, কিন্তু সত্য সর্দারের লাঠিয়ালরা ওকে প্রচণ্ড প্রহার করে। থানা, পুলিশ সবাইকেই শয়তান মহন্ত টাকার জোরে কিনে রেখেছে। এই ঘটনার পর বিপ্লবী ধরানাথ ভট্টাচার্য আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি তো আপনার খুব ঘনিষ্ঠ। তিনি আমাকে বললেন, কলকাতায় গিয়ে চিত্তরঞ্জন দাসকে সব খুলে বলো। আর জেল থেকে ছাড়া পেয়ে কাজী নজরুল ইসলাম এখন হুগলিতেই আছেন, তাকেও সবটা খুলে বলো। আমি কলকাতায় এই দেশবন্ধুকে সব ঘটনা বলতেই তিনি আমাকে বললেন, চলো আগে নজরুলের কাছে যাই। আমাকে সঙ্গে নিয়ে সরাসরি আপনার কাছেই চলে এলেন। ধরানাথবাবু খুব শিগগিরই আপনার সাথে এ বিষয়ে কথা বলতে আসবেন। দাস সাহেব, এর একটা ভিড় করতেই হবে। আপনি কিছু কি ভেবেছেন? আমি ঠিক করেছি নিজে যাবো তারকেশ্বরে। সেখানে গিয়ে সত্যাগ্রহ শুরু করব। শুরু সেরকম মত। তার জন্য তারকেশ্বর মন্দিরের সামনের মাঠে সভা রেখেছি আগামী মঙ্গলবার। কবি, তুমি যাবে? চলুন কাজীদা, আপনাকে যেতেই হবে। এত বড় একটা অন্যায় প্রতিবাদ করার জন্য মনটা ছটফট করছে, কিন্তু আমাকে যারা মুসলমান মনে করে, মন্দির সংক্রান্ত বিষয় গেলে যদি কোনো অসুবিধে হয়। বাংলাদেশের মানুষ আপনি কোন ধর্মের তা বিচার করে না কাজীদা। আপনি হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের কবি।
বাংলার ঘরে ঘরে আপনার একটাই পরিচয়, আপনি বিদ্রোহী কবি। আমি ইতিমধ্যে গ্রামের মানুষের সঙ্গে কথা বলে রেখেছি, আপনি গেলে কেউ আপত্তি করা তো দূরের কথা, সকলেই প্রচণ্ড উৎসাহিত হবে। আমি অবশ্যই যাব। তোমাকে কিন্তু সবাই গান গাইতে হবে। এই গানটা নিয়ে যদি একটা গান লিখতে পারো। লিখবো লিখবো, শুধু লিখবো নয়, আমি রাস্তাঘাট হাট বাজার সর্বত্র সেখানে ঘুরে ঘুরে গিয়ে জনমত তৈরি করবো। দাস সাহেব, অত্যাচারীদের জন্যই তো আমার কলম ধরা। যতদিন উৎপীড়ন থাকবে ততদিন আমার কলম থামবে না। মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিনই হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর ঘর কৃপাল ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিনই হব শান্ত। মহন্ত মশাই আমাকে ডেকেছেন? কে? সত্য? শুনেছিস তো সব? হ্যাঁ হুজুর, আগামী মঙ্গলবার মাঠে সভা হবে। শুনেছি কলকাতা থেকে সিআর দাস সাহেব আসবেন। শুধু তাই নয়, সঙ্গে কাজী নজরুল ইসলাম, এমনকি সুভাষ বসু আসতে পারে। আমিও সেরকম শুনেছি। আরও শুনলাম নজরুল নাকি আমার বিরুদ্ধে কি একটা গান লিখেছে। ঠিকই শুনেছেন হুজুর, আর গলায় হারমোনিয়াম ঝুলিয়ে সেই গান হুগলির জেলায় গ্রামে গঞ্জে শহরে হাটে বাজারে সর্বত্র গেয়ে বেড়াচ্ছে। গানটার নাম দিয়েছে মোহ অন্তের গান। যেখানেই নজরুল যাচ্ছেন সেখানেই প্রচুর লোক। এই মন্দিরের ঘটনা সব জায়গায় নজরুল গান করে ছড়িয়ে দিয়েছে হুজুর। আচ্ছা, বড্ড বার বেড়েছে বেটারা। শোন সত্য, সভা কিন্তু হতে দেওয়া যাবে না। তুই তোর লেঠেল বাহিনী নিয়ে তৈরি থাকবি, মাঠ ঘিরে ফেলবি। তারপরেও যদি সভা করে তাহলে লাঠি পেটা করে সবকটার হাত পা ভেঙে দিবি, সভা ভণ্ডুল করে দিবি। বেটাদের প্রতিবাদ করার স্বাদ জন্মের মতো ঘুচিয়ে দিবি। ঠিক আছে হুজুর, আপনার আদেশে এরকম কত কাজ করেছি, এ তো সামান্য একটা সভা ভণ্ডুল করা। আমি লেঠেলদের সবাইকে তৈরি হতে বলে দিচ্ছি। হ্যাঁ, কাজটা যেন ঠিকঠাক হয়ে যায়। সবাইকে বলে দে কাজ ঠিকঠাক হলে সবাই অনেক বকশিস পাবে। আর শোন, থানা পুলিশ নিয়ে কোনো চিন্তা করিস না, ওগুলো আমি দেখে নেব। ঠিক আছে হুজুর, কাজ হয়ে যাবে। বিষানন্দ, মার তো লোকে লোকারণ্য, এতটা আমি আশা করিনি। বোঝা যায় দীর্ঘদিন ধরে অন্যায় আর অত্যাচার সইতে সইতে মানুষ এবার ক্ষোভে ফেটে পড়েছে। আচ্ছা, মঞ্চের একদম পাশে এই যে লাঠি হাতে দাঁড়িয়ে আছে, ওই বোধহয় লাঠিয়ালদের নেতা সত্য সর্দার, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছেন। শুধু তাই নয় দাস সাহেব, ওর বাহিনী গোটা মাঠ ঘিরে ফেলে রেখেছে। ওরা পরিকল্পনা করেছে সভা ভেঙে দেবে। দাস সাহেব, সভা কিন্তু করতে হবে। বিষানন্দ, তুমি শুরু করো, দেখি ওরা কি করতে পারে। বন্ধুগণ, আপনারা শান্ত হয়ে বসুন। আপনারা জানেন আজকের এই সভায় বক্তব্য রাখবেন আমাদের সভার শ্রদ্ধেয় নেতা, বাংলার নয়নের মণি, বাংলার মুকুটহীন সম্রাট, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আমি তাকে বক্তব্য রাখতে অনুরোধ করছি। আসুন দাস সাহেব। বন্ধুগণ থামুন, একদম চুপ। কেন থামবে কেন? তুমি কে হে? উনি কে জানো? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দাস সাহেব, থামলেন কেন? আপনি বলুন। খবরদার, যেই হোক না কেন, এখানে কোনো সভা করা যাবে না। সভা শুরু হলে আমার লেটেল বাহিনী সব তছনছ করে দেবে, রক্ত গঙ্গা বয়ে যাবে। কাজীরা, ওরা কিন্তু সাংঘাতিক।
দেশবন্ধুর গায়েও হাত দিতে ওদের কোনো সংকোচ হবে না। আপনি দেশবন্ধুকে নিরস্ত করুন, সভা না হয় বাতিল করে দিচ্ছি। দাঁড়ান, আমি দেখছি। দাস সাহেব আপনি বসুন, আমি গান করব। কয়েকটা দুর্বৃত্তদের ভয়ে আমি চুপ করে যাব, তা হয় না। দাস সাহেব, আপনার একটা কিছু হয়ে গেলে দেশের বিরাট ক্ষতি। আপনাকে কথা দিচ্ছি, সভা বন্ধ হবে না। আপনি সরুন, আমি গান ধরছি। কিন্তু ওরা তো তোমাকেও আক্রমণ করতে পারে, তোমার কিছু হলে তো দেশের ক্ষতি। আমার কিছু হবে না দাস সাহেব, আমি তো কিছু বলবো না, আমি শুধু গান করব। কাজীদা ঠিকই বলেছেন দাস সাহেব, আপনি ওনাকে গান করতে দিন। ঠিক আছে। দাস সাহেব, সত্য সর্দার সব লাঠিয়ালদের এক এক করে মঞ্চের পাশে জড়ো করেছে। ওরা বোধহয় একযোগে আমাদের ওপর আক্রমণ চালাবে। হ্যাঁ, তাই তো দেখছি। আরো দেখছি বিশাল জনসমুদ্র কাজীর গান কেমন মুগ্ধ হয়ে শুনছে। ওদের চোখগুলির দিকে তাকাও বিশানন্দ, চোখ মুখ সবার পাল্টে যাচ্ছে। কি যেন একটা প্রতিজ্ঞা সমবেত জনতা মনে মনে গ্রহণ করছে। সার্থক সার্থক কাজীর গান। দাঁড়ে হত্যা দিয়ে মাঘের সহায় আসি, জাগো বঙ্গবাসী। কিন্তু এবার কাজীদাকে থামতে বলুন। সত্য সর্দার ও লেঠেলদের সবাইকে নিয়ে মঞ্চের সামনে চলে এসেছে। কাজী, এবার থামো, এবার তো থামো। না, আমি থামবো না। বিশানন্দ, কাজী তো কিছুতেই থামতে রাজি হচ্ছে না। কিন্তু খেয়াল করেছেন, কাজীদা গান শুরু করার পরই গোটা জনতার সঙ্গে সঙ্গে সত্য সর্দারও কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর অন্য সকলের মতো ওর লেটেল বাহিনীও চুপ করে আছে। ওদের মুখ চোখেও আগে সেই নিষ্ঠুরতা দেখতে পাচ্ছি না। পুণ্যের ব্যবসাদারি আরে, সত্য সর্দার লাঠি হাতে একদম কাজীদার সামনে চলে এসেছে। এক্ষুনি কিছু ঘটে যেতে পারে। কাজীদা, আপনি চলে আসুন। দাঁড়ান কাজীদা, তোমার গান আমার বুকে ঝড় তুলে দিয়েছে। আমি না বুঝে শুধু লোভের বশবর্তী হয়ে মোহন্তের এই অন্যায়কে প্রশ্রয় দিয়ে এসেছি। ভুল করেছি কাজীদা। এই নাও কাজীদা, এই আমার লাঠি আমি নামিয়ে রাখলাম তোমার পায়ের কাছে। এই লাঠি আর কোনোদিন মোহন্ত হয়ে কথা বলবে না। এই লাঠি এখন থেকে সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবে। কাজীদা, আর একবার তুমি গানটা গাও। ধন্য কবি, তুমি ধন্য। তুমি তোমার গান নিয়ে সত্য সর্দারকে নতুন জীবন দিলে। মনুষ্যত্বের যে মশাল তুমি আর জ্বালালে তা ইতিহাসে অমর হয়ে থাকবে। গাও কাজী, গানটা আরো একবার গাও। এভাবেই সেদিন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিবাদী গান পথ দেখিয়েছিল মানুষকে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে উদ্বুদ্ধ করেছিল। এই ঘটনার পর সত্য বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
সমস্ত লাঠিয়ালরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আহ্বানে মোহন্তের বিরুদ্ধে, ইংরেজ শাসকদের বিরুদ্ধে তারকেশ্বর সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেন। দুর্বার হয়ে ওঠে সেই আন্দোলন, প্রবল আলোড়নে উদ্বেলিত হয়ে ওঠে বাংলাদেশ। চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিশ্বানন্দ সহ আরও কয়েকজনকে নিয়ে তদন্ত কমিটি গঠন করে প্রদেশ কংগ্রেস। আদালতে মোহন্তের বিরুদ্ধে মামলা শুরু হয়। আন্দোলনের চাপে পড়ে মহন্ত সতীশচন্দ্র গিরিকে তার পদ থেকে বরখাস্ত করতে বাধ্য হয় ইংরেজ সরকার। আজও যদি আমরা এদেশের বুকে নেমে আসা ধর্মের নামে ভণ্ডামি আর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি, নারীত্বের অবমাননার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গর্জে উঠতে পারি, তবেই আমাদের এই উপস্থাপনা সার্থক। আমাদের শ্রুতি নাটক এখানেই শেষ হলো।